আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি করিয়ে ফেলছে? আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা পরে আপনার কাছে ভুল মনে হয়েছে, কিন্তু সেই মুহূর্তে সেটাকেই সঠিক বলে মনে হয়েছিল? কখনো কি মনে হয়েছে কোনো আলোচনা বা তর্কে আপনি সঠিক হওয়া সত্ত্বেও হেরে যাচ্ছেন, কারণ অন্যজন তার কথার মার প্যাছে আপনাকে বিভ্রান্ত করে দিয়েছে? যদি এই প্রশ্নগুলোর কোনো একটির উত্তর হ্যাঁ হয়, তবে আমি আপনাকে মানব মনের এমন এক জগতে স্বাগত জানাচ্ছি যার অস্তিত্ব আপনি হয়তো জানতেন, কিন্তু তার গভীরতা সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না। এই জগৎ হল ডার্ক সাইকোলজি বা মানব মনের অন্ধকার জগতের মনোবিজ্ঞান, যা কেউ আপনাকে শেখায় না। আসসালামু আলাইকুম, উদ্দীপনে স্বাগতম। আমি মনিরুজ্জামান, আপনার হোস্ট। চলুন আজকে আমরা একসাথে একটি গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করি। আজ আমরা একসাথে মানব মনের এমন কিছু গোপন এবং শক্তিশালী কৌশল সম্পর্কে জানব যা সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়। এগুলো হলো সেই কৌশল যা রাজনীতিবিদ, বড় বড় কর্পোরেট লিডার, বিজ্ঞাপন সংস্থা এবং সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা ব্যবহার করে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। এই জ্ঞানকে নিষিদ্ধ বলা হয় কারণ এর শক্তি অপরিসীম। এটি যেমন কাউকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, তেমনি এর ভুল ব্যবহার কারো জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে একজন ম্যানিপুলেটর বা প্রতারক বানানো নয়। আমার উদ্দেশ্য হলো আপনাকে সেই জ্ঞান দেওয়া যা আপনাকে অন্যের মানসিক শোষণ থেকে বাঁচাবে। কারণ এই কৌশলগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হলো সেগুলোকে চেনা এবং বোঝা। এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়, এটি একটি জ্ঞানযাত্রা। আমি অনুরোধ করব আপনি আপনার সমস্ত মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনুন, কারণ এর প্রতিটি অধ্যায়, প্রতিটি কৌশল আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। আপনি যদি এই যাত্রার শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি পৃথিবীকে আর আগের চোখে দেখবেন না। আপনি মানুষের কথা এবং আচরণের পেছনের আসল উদ্দেশ্য বুঝতে শিখবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের সেই রহস্যময় যাত্রা, ডার্ক সাইকোলজির গোপন গলিতে। অধ্যায় ১, মনের অপারেটিং সিস্টেম, দুর্বলতার সূত্রগুলো। ডার্ক সাইকোলজির কারিগররা আসলে কি করে? তারা কোনো জাদুকর নয়, তারা কেবল মানব মনের কিছু মৌলিক দুর্বলতাকে কাজে লাগায়। আমাদের মস্তিষ্ক, আমাদের মন একটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করে, আর প্রতিটি সিস্টেমেই কিছু বাগস বা দুর্বলতা থাকে। যারা এই দুর্বলতাগুলো জানে তারা সহজেই সিস্টেমটিকে হ্যাক করতে পারে। আমাদের মনে সবচেয়ে বড় দুর্বলতাগুলো কি? ১, ভালোবাসা এবং স্বীকৃতির আকাঙ্ক্ষা। আমরা সবাই চাই যে অন্যরা আমাদের ভালোবাসুক, আমাদের প্রশংসা করুক এবং আমাদের গুরুত্ব দিক। এই আকাঙ্ক্ষা এতটাই তীব্র যে একজন ধূর্ত ব্যক্তি প্রথমে আপনাকে প্রচুর প্রশংসা করে, ভালোবাসা দেখিয়ে এবং গুরুত্ব দিয়ে আপনার বিশ্বাস অর্জন করবে। এই কৌশলকে বলে লাভ বম্বিং। যখন আপনি তার উপর মানসিক এবং আবেগগতভাবে নির্ভরশীল হয়ে পড়বেন, ঠিক তখনই সে তার আসল খেলা শুরু করবে। ২, ভয় এবং নিরাপত্তাহীনতা। মানুষ তার ভবিষ্যৎ নিয়ে, তার সম্পদ নিয়ে, তার সম্পর্ক নিয়ে এবং তার জীবন নিয়ে সবসময় কিছুটা ভয়ে থাকে। ডার্ক সাইকোলজির কারিগররা এই ভয়কে বহুগুণ বাড়িয়ে দেয়। তারা আপনার মনে এমন ভয় ঢুকিয়ে দেবে যে আপনি যদি তাদের কথা না শোনেন, তাহলে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। যেমন একজন বস তার কর্মচারীকে বলতে পারে যে এখন যা অবস্থা, চাকরি পাওয়া খুব কঠিন। তুমি যদি এই অতিরিক্ত কাজটা না করো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি বলতে পারছি না। এখানে সরাসরি হুমকি না দিয়েও ভয়ের মাধ্যমে কাজ আদায় করা হচ্ছে। ৩, লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা। দ্রুত বড়লোক হওয়ার ইচ্ছা, ক্ষমতার লোভ বা আরও ভালো জীবনযাপনের আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে। এই লোভকে ব্যবহার করে প্রতারকরা বিভিন্ন স্কিম বা ফাঁদ তৈরি করে। তারা আপনাকে এমন এক স্বপ্নের লোভ দেখাবে যা বাস্তবায়িত করার জন্য আপনি তাদের দেখানো পথেই হাঁটতে শুরু করবেন, হোক সেটা যতই ঝুঁকিপূর্ণ। ৪, কর্তৃত্বের প্রতি আনুগত্য। ছোটবেলার থেকে আমাদের শেখানো হয় যারা আমাদের চেয়ে জ্ঞানী, শক্তিশালী বা উঁচু পদে আছে তাদের কথা শুনতে হয়, যেমন বাবা মা, শিক্ষক বা বস। এই মানসিকতাকে কাজে লাগিয়ে অনেকে নিজেদেরকে এক্সপার্ট বা গুরু হিসেবে উপস্থাপন করে। তারা এমন ভাব দেখায় যে তারা আপনার চেয়ে অনেক বেশি জানে এবং আপনার ভালো মন্দ তারাই সবচেয়ে ভালো বোঝে। ফলে আপনি তাদের সিদ্ধান্তকে বিনা প্রশ্নে বিশ্বাস করতে শুরু করেন। ৫, সামাজিক প্রমাণ বা সোশ্যাল প্রুফ। আমরা প্রায়শই সেটাই বিশ্বাস করি যেটা আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ করছে। যদি আমাদের বন্ধুরা সবাই একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ফোন ব্যবহার করে, তাহলে আমাদেরও সেই ফোন কেনার ইচ্ছা জাগে।
এই মানসিকতাকে কাজে লাগিয়ে ম্যানিপুলেটররা এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার মনে হবে যে সবাই যখন এটা করছে বা মানছে তাহলে নিশ্চয়ই এটাই ঠিক। এই দুর্বলতাগুলো আমাদের মানবীয় অভিজ্ঞতার অংশ। এগুলো থাকাটা কোনো অপরাধ নয়, কিন্তু এগুলো সম্পর্কে অসচেতন থাকাটা বিপজ্জনক, কারণ একজন শিকারী সবসময় শিকারের দুর্বলতম স্থানটিই খোঁজে। অধ্যায় 2, ইমোশনাল ম্যানিপুলেশন বা আবেগকে নিয়ন্ত্রণ করা, অদৃশ্য সুতোর খেলা। ডার্ক সাইকোলজির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ইমোশনাল ম্যানিপুলেশন বা আবেগকে নিয়ন্ত্রণ করা। একজন দক্ষ ম্যানিপুলেটর আপনার আবেগকে এমনভাবে ব্যবহার করবে যে আপনি তার হাতের পুতুলে পরিণত হবেন, অথচ আপনি তা টেরও পাবেন না। চলুন কিছু মারাত্মক ইমোশনাল ম্যানিপুলেশন কৌশল সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক। কৌশল 1, গ্যাসলাইটিং। এটি একটি ভয়ঙ্কর মানসিক নির্যাতন। এই কৌশলের মাধ্যমে ম্যানিপুলেটর আপনাকে আপনার নিজের স্মৃতি, ধারণা এবং মানসিক সুস্থতা নিয়ে সন্দিহান করে তোলে। তারা এমন কিছু বলবে বা করবে যা আপনাকে বিভ্রান্ত করে দেবে এবং আপনার মনে হবে সমস্যাটা আপনারই। উদাহরণ 1, সম্পর্কে। আপনি হয়তো আপনার সঙ্গীকে তার কোনো ভুলের কথা মনে করিয়ে দিলেন। সে সরাসরি অস্বীকার করে বলবে, এরকম তো কিছুই হয়নি, তুমি সবকিছু ভুলে যাও আজকাল, বা তুমি সবসময় ছোট ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি করো। তারা আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রেখে পরে বলতে পারে, তুমি তো নিজেই জিনিসপত্র গুছিয়ে রাখতে পারো না, আর দোষ দাও অন্যদের। উদাহরণ 2, কর্মক্ষেত্রে। আপনার বস হয়তো আপনাকে একটি মিটিংয়ে সবার সামনে অপমান করল। পরে আপনি যখন একা থাকে এই বিষয়টি বললেন, সে বলতে পারে, আমি তোমাকে অপমান করেছি, তুমি নিশ্চয়ই ভুল বুঝছ, আমি তো শুধু মজা করছিলাম, তুমি আজকাল খুব বেশি সেন্সিটিভ হয়ে গেছো। ক্রমাগত গ্যাসলাইটিংয়ের শিকার হলে একজন মানুষ নিজের বিচার বুদ্ধির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবতে শুরু করে যে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। এর ফলে সে সম্পূর্ণভাবে ম্যানিপুলেটরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। গ্যাসলাইটিং থেকে বাঁচার উপায়, ঘটনাগুলো লিখে রাখুন। যখনই কোনো সন্দেহজনক ঘটনা ঘটবে, তারিখ এবং সময়সহ বিস্তারিত লিখে রাখুন। এটি আপনাকে দৃঢ় বিশ্বাসী হতে সাহায্য করবে। তৃতীয় ব্যক্তির সাহায্য নিন। আপনার কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন এবং তার মতামত নিন। একজন বাইরের লোক পরিস্থিতিকে আরও স্পষ্টভাবে দেখতে পায়। নিজের অনুভূতিকে বিশ্বাস করুন। যদি আপনার মনে হয় কিছু একটা ঠিক নয়, তবে সেই অনুভূতিকে গুরুত্ব দিন। আপনার অনুভূতি বৈধ। কৌশল 2, গিল্ট ট্রিপিং বা অপরাধ বোধে ভোগানো। এই কৌশলে ম্যানিপুলেটর আপনাকে এমনভাবে কথা বলবে বা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনার নিজেকে অপরাধী মনে হয়। তারা নিজেদেরকে ভিকটিম বা নির্যাতিত হিসেবে উপস্থাপন করবে এবং আপনার মনে হবে যে তাদের দুঃখের কারণ আপনি। যেমন, আমি তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি আমার এই ছোট কাজটা করতে পারবে না, বা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি এমনটা করতে পারতে না, বা আমার শরীরটা ভালো লাগছে না কিন্তু তবু আমি তোমার জন্য রান্না করছি, তুমি যদি একটু সাহায্য করতে। এই কথাগুলো শোনার পর আপনার মধ্যে অপরাধ বোধ জন্মাবে এবং আপনি সেই কাজটি করতে বাধ্য হবেন যা আপনি করতে চাননি। গিল্ট ট্রিপিং থেকে বাঁচার উপায়, সীমানা নির্ধারণ করুন। স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। অন্যের অনুভূতির দায়ভার নেওয়া বন্ধ করুন। আপনি বলতে পারেন, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু এই সিদ্ধান্তটা আমার জন্য জরুরি। না বলতে শিখুন। অপরাধ বোধ থেকে বেরিয়ে এসে বিনয়ের সাথে না বলা অভ্যাস করুন। মনে রাখবেন, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। কৌশল 3, সাইলেন্ট ট্রিটমেন্ট বা নীরবতা দিয়ে শাস্তি। এটি একটি পরোক্ষ আগ্রাসন। যখন ম্যানিপুলেটর আপনার উপর রেগে যায় বা তার ইচ্ছা পূরণ হয় না, তখন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়। সে আপনাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করবে, যেন আপনার কোনো অস্তিত্বই নেই। এই নীরবতা অত্যন্ত কষ্টদায়ক। মানুষ সামাজিক জীব। উপেক্ষা বা বর্জন আমাদের মনে প্রচণ্ড আঘাত করে। এই অসহ্য নীরবতা ভাঙার জন্য আপনি অবশেষে তার সমস্ত দাবি মেনে নিতে রাজি হয়ে যান। সাইলেন্ট ট্রিটমেন্ট থেকে বাঁচার উপায়, প্রতিক্রিয়া দেখাবেন না। আপনি যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন, ম্যানিপুলেটর তত বেশি ক্ষমতা অনুভব করবে। তাকে তার খেলাটা একা খেলতে দিন। নিজের মতো থাকুন। সে কথা না বললে আপনি নিজের কাজ করুন, নিজের পছন্দের কিছু করুন। দেখান যে তার এই আচরণে আপনার জীবন থেমে নেই। আলোচনার প্রস্তাব দিতে পারেন। যখন পরিস্থিতি শান্ত হবে, তখন আপনি আলোচনার প্রস্তাব দিতে পারেন। বলতে পারেন, সমস্যা নিয়ে কথা না বলে চুপ করে থাকলে তার সমাধান হবে না। এই কৌশলগুলো অদৃশ্য
কিন্তু এদের আঘাত অত্যন্ত গভীর। এগুলো আপনার মানসিক শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয়। সচেতন থাকুন এবং নিজের আবেগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন। অধ্যায় ৩ প্ররোচনা বনাম ম্যানিপুলেশন, সেই সূক্ষ্ম রেখা। প্ররোচনা এবং ম্যানিপুলেশন এই দুটি শব্দের মধ্যে একটি সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্ররোচনা হলো কাউকে কোনো বিষয়ে রাজি করানোর একটি সৎ প্রচেষ্টা, যেখানে উভয়েরই লাভ হয়। অন্যদিকে ম্যানিপুলেশন হলো কাউকে প্রতারণা বা কৌশলের মাধ্যমে নিজের ইচ্ছামতো চালিত করা, যেখানে শুধু ম্যানিপুলেটরের স্বার্থসিদ্ধি হয়। মনোবিজ্ঞানী রবার্ট সিয়ালডিনি তার বিখ্যাত বই ইনফ্লুয়েন্সে প্ররোচনার 6টি নীতির কথা বলেছেন। ডার্ক সাইকোলজির কারিগররা এই নীতিগুলোকেই ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে। ১. পারস্পরিকতা, রেসিপ্রোসিটি। আমরা যখন কারো কাছ থেকে কোনো উপকার বা উপহার পাই, তখন আমরা তার প্রতিদান দিতে বাধ্য বোধ করি। সদ্ব্যবহার, আপনার বন্ধু জন্মদিনে উপহার দিলে আপনিও তার জন্মদিনে উপহার দেন। অন্ধকার দিক, একজন ম্যানিপুলেটর আপনাকে প্রথমে ছোট কোনো উপকার করবে, যা আপনি চাননি। তারপর সে আপনার কাছে এমন এক বড় সাহায্য চাইবে, যা আপনি অপরাধ বোধ থেকে ফেরাতে পারবেন না। ২. অঙ্গীকার এবং ধারাবাহিকতা। আমরা একবার কোনো বিষয়ে অঙ্গীকার করলে সেই সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করার জন্য চাপ অনুভব করি। সদ্ব্যবহার, আপনি যদি প্রকাশ্যে ঘোষণা করেন যে আপনি ওজন কমাবেন, তাহলে সেই কথা রাখার জন্য আপনি চেষ্টা করবেন। অন্ধকার দিক, ম্যানিপুলেটর প্রথমে আপনাকে দিয়ে একটি খুব ছোট হ্যাঁ বলিয়ে নেবে, তারপর সে ধীরে ধীরে আপনাকে আরও বড় অনুরোধ করবে। যেহেতু আপনি একবার হ্যাঁ বলে ফেলেছেন, তাই ধারাবাহিকতা রক্ষার জন্য আপনার পরের অনুরোধেও রাজি হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৩. সামাজিক প্রমাণ, সোশ্যাল প্রুফ। আমরা অনিশ্চিত পরিস্থিতিতে অন্যদের আচরণ দেখে নিজেরা কি করব তা ঠিক করি। কোনো একটি রেস্টুরেন্টের সামনে ভিড় দেখে আমরা ভাবি নিশ্চয়ই ওখানকার খাবার ভালো। ম্যানিপুলেটররা নকল রিভিউ, নকল ফলোয়ার বা ভাড়া করা লোক দিয়ে এমন একটি ভুল ধারণা তৈরি করে যে তাদের পণ্য বা চিন্তাধারা খুব জনপ্রিয়। ৪. কর্তৃত্ব, অথরিটি। আমরা বিশেষজ্ঞদের কথা বা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নির্দেশ মেনে চলার প্রবণতা দেখাই। আমরা ডাক্তারের পরামর্শ মেনে চলি। প্রতারকরা নকল ডিগ্রি, পদবি বা পোশাক ব্যবহার করে নিজেদেরকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করে এবং মানুষের বিশ্বাস অর্জন করে। ৫. পছন্দ, লাইকিং। আমরা যাদের পছন্দ করি তাদের কথায় সহজে রাজি হয়ে যাই। আমরা আমাদের প্রিয় বন্ধুর অনুরোধ সহজে ফেলি না। ম্যানিপুলেটররা আপনার সাথে মিল আছে, যেমন একই স্কুল, একই শহর, এমন ভান করে, আপনার প্রচুর প্রশংসা করে এবং আপনার সাথে বন্ধুত্ব পাতিয়ে আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। ৬. দুর্লভতা, স্ক্যারসিটি। কোনো জিনিসের পরিমাণ যদি সীমিত হয় বা তা যদি দুর্লভ হয়, তাহলে আমাদের কাছে তার মূল্য বেড়ে যায়। এয়ারলাইন কোম্পানিগুলো বলে যে এই দামে আর মাত্র 3টি সিট বাকি আছে। প্রতারকরা প্রায়ই লিমিটেড টাইম অফার বা স্টক সীমিত বলে একটি কৃত্রিম অভাব তৈরি করে, যাতে আপনি তাড়াহুড়ো করে চিন্তা না করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই নীতিগুলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে সহজ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু যখন কেউ এগুলোর অপব্যবহার করে, তখন সেগুলোই আমাদের বিরুদ্ধে কাজ করে। অধ্যায় ৪ ডার্ক ট্রায়াড, মানবরূপী শিকারী। মনোবিজ্ঞানে 3টি অন্ধকার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে একসাথে ডার্ক ট্রায়াড বলা হয়। এই 3টি বৈশিষ্ট্য হল নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো প্রবলভাবে থাকে, তারা অত্যন্ত দক্ষ ম্যানিপুলেটর এবং মানসিক শিকারী হয়। এদেরকে চেনা অত্যন্ত জরুরি। ১. নার্সিসিস্ট। নার্সিসিস্টরা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা মানুষ বলে মনে করে। তাদের মধ্যে প্রচণ্ড অহংকার এবং আত্মপ্রেম থাকে। মূল বৈশিষ্ট্য, তাদের প্রধান চাহিদা হল অন্যের প্রশংসা এবং মনোযোগ। তারা সবসময় চায় সবাই তাদের গুরুত্ব দিক এবং তাদের সম্মান করুক। ম্যানিপুলেশনের ধরন, তারা প্রায়ই গ্যাসলাইটিং, লাভ বম্বিং এবং তুলনা করার মতো কৌশল ব্যবহার করে। তারা আপনাকে প্রথমে আকাশে তুলে দেবে এবং তারপর সামান্যতম সমালোচনার জন্য আপনাকে মাটিতে ফেলে দেবে। তারা অন্যের অনুভূতি বুঝতে পারে না বা বুঝলেও গুরুত্ব দেয় না। কিভাবে চিনবেন? তারা সবসময় নিজেদের সাফল্য এবং কৃতিত্ব নিয়ে বড়াই করে। তারা আলোচনাকে সবসময় নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারা অন্যের প্রতি খুব কমই সহানুভূতি দেখায় এবং নিয়মকানুন ভাঙাকে নিজেদের অধিকার বলে মনে করে। ২. ম্যাকিয়াভেলিয়ান। ম্যাকিয়াভেলিয়ান শব্দটি এসেছে ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলির নাম থেকে,
যিনি বিশ্বাস করতেন যে শাসকের উচিত ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো উপায় অবলম্বন করা। মূল বৈশিষ্ট্য: এরা অত্যন্ত চতুর, হিসেবী এবং কৌশলবাজ হয়। তাদের জীবনের মূল লক্ষ্য হল ক্ষমতা এবং স্বার্থসিদ্ধি। তারা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করে না, তাদের প্রতিটি পদক্ষেপই হয় সুপরিকল্পিত। ম্যানিপুলেশনের ধরন: তারা মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের দুর্বলতাকে কাজে লাগানো এবং মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়াতে পারদর্শী। তারা বন্ধুত্বের অভিনয় করে আপনার গোপন কথা জেনে নেবে এবং পরে সেটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। কিভাবে চিনবেন? এরা খুব আকর্ষণীয় এবং বন্ধুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তাদের বন্ধুত্ব সবসময় উদ্দেশ্যপ্রণোদিত। তারা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেয় এবং নৈতিকতাকে দুর্বলতা বলে মনে করে। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এবং ধৈর্যের সাথে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। 3. সাইকোপ্যাথ। ডার্ক ট্রায়াডের মধ্যে সাইকোপ্যাথরা সবচেয়ে বিপজ্জনক। মূল বৈশিষ্ট্য: তাদের মধ্যে সহানুভূতি, অপরাধবোধ বা অনুশোচনার মতো অনুভূতিগুলো একেবারেই থাকে না। তারা ভয় কী জিনিস তা অনুভব করতে পারে না। তারা অত্যন্ত আবেগহীন এবং নির্মম হয়। তারা কোনো নিয়ম বা সামাজিক প্রথা মানে না। তারা খুব সহজেই মিথ্যা বলতে পারে এবং তাদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস থাকে। তারা প্রায়ই মানুষের সহানুভূতি আদায় করার জন্য নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে। কিভাবে চিনবেন? তাদের আচরণে এক ধরনের কৃত্রিম আকর্ষণ বা সারফেস চাম থাকে। তাদের অতীত জীবনে অপরাধমূলক কর্মকাণ্ড বা দায়িত্বজ্ঞানহীন আচরণের ইতিহাস থাকতে পারে। তারা অন্যের কষ্টে কোনো রকম আবেগ দেখায় না, বরং অনেক সময় আনন্দ পায়। ডার্ক ট্রায়াড থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে? 1. তাড়াতাড়ি শনাক্ত করুন। এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলে আপনি এদেরকে তাড়াতাড়ি চিনতে পারবেন। তাদের আকর্ষণীয় কথায় বা বাহ্যিক রূপে ভুলবেন না। তাদের আচরণের প্যাটার্ন লক্ষ্য করুন। 2. নো কন্ট্যাক্ট রুল। যদি সম্ভব হয় তবে এই ধরনের মানুষের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। তাদের ফোন নাম্বার ব্লক করুন, সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিন। এদের সাথে যোগাযোগ রাখা মানে নিজেকে আরও বিপদের মুখে ফেলা। 3. সীমানা তৈরি করুন। যদি সম্পর্ক ছিন্ন করা সম্ভব না হয়, যেমন পরিবারের সদস্য বা সহকর্মী, তাহলে একটি খুব কঠোর মানসিক এবং শারীরিক সীমানা তৈরি করুন। তাদের সাথে ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করবেন না এবং তাদের কোনো আবেগজনিত খেলায় জড়িয়ে পড়বেন না। অধ্যায় 5: ডিজিটাল ডার্ক সাইকোলজি। অনলাইনের অদৃশ্য ফাঁদ। আজকের ডিজিটাল যুগে ডার্ক সাইকোলজির প্রয়োগ আরও সহজ এবং ব্যাপক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজ্ঞাপন, গেমিং এবং এমনকি নিউজ পোর্টালগুলো আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করছে। 1. ইনফিনিট স্ক্রোল এবং পুল টু রিফ্রেশ। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টসের নিউজ ফিড কখনো শেষ হয় না। আপনি যতই স্ক্রোল করবেন, নতুন নতুন কন্টেন্ট আসতেই থাকবে। এটি একটি স্লট মেশিনের মতো ডিজাইন করা হয়েছে। আপনি জানেন না পরের স্ক্রোলে আপনি কি পাবেন, একটি মজার ভিডিও, বন্ধুর ছবি, নাকি কোনো গুরুত্বপূর্ণ খবর। এই অনিশ্চয়তা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে উত্তেজিত করে এবং আমাদের পর ঘন্টা আসক্ত করে রাখে। 2. নোটিফিকেশন এবং ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। লাইক, কমেন্ট বা শেয়ারের লাল নোটিফিকেশনগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে সামান্য ডোপামিন মানে এক ধরনের আনন্দের হরমোন নিঃসরণ করে, যা আমাদের বারবার অ্যাপটি খুলতে বাধ্য করে। এর সাথে কাজ করে ফোমো বা কিছু একটা মিস করে যাবার ভয়। আমাদের মনে হয় আমরা যদি অনলাইনে না থাকি তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা আলোচনা থেকে পিছিয়ে পড়ব। এই ভয়কে কাজে লাগিয়েই প্ল্যাটফর্মগুলো আমাদের তাদের জগতে বন্দি করে রাখে। 3. পার্সোনালাইজড অ্যাড এবং ডেটা ম্যানিপুলেশন। আপনি ইন্টারনেটে যা কিছু করেন, কি সার্চ করেন, কোন ভিডিও দেখেন, কোন পোস্টে লাইক দেন, সব কিছুই ট্র্যাক করা হয়। এই ডেটা ব্যবহার করে অ্যালগরিদম আপনার একটি সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করে। তারপর সেই প্রোফাইল অনুযায়ী আপনাকে এমন বিজ্ঞাপন দেখানো হয় যা আপনার দুর্বলতাকে টার্গেট করে। যেমন আপনি যদি ওজন কমানোর উপায় সার্চ করেন, তাহলে আপনাকে বারবার জিম বা ডায়েট পিলের বিজ্ঞাপন দেখানো হবে যা আপনার নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ডিজিটাল ম্যানিপুলেশন থেকে সুরক্ষা। 1. ডিজিটাল ডিটক্স। প্রতিদিন কিছু সময়ের জন্য বা সপ্তাহে একদিন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি আপনার মনকে রিচার্জ করতে সাহায্য করবে। 2. নোটিফিকেশন বন্ধ করুন। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। নিজের ইচ্ছায় অ্যাপ খুলুন, নোটিফিকেশনের নির্দেশে নয়।
3. সচেতনভাবে ব্রাউজ করুন। অনলাইনে কি দেখছেন বা পড়ছেন সে সম্পর্কে সচেতন থাকুন। নিজেকে প্রশ্ন করুন, এই কন্টেন্টটি কি আমার কোনো উপকারে আসছে নাকি কেবল আমার সময় নষ্ট করছে। 4. প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর প্রাইভেসি সেটিংস কঠোর করুন। আপনি কার সাথে আপনার তথ্য শেয়ার করতে চান তা নিয়ন্ত্রণ করুন। ডিজিটাল জগৎ একটি শক্তিশালী টুল, কিন্তু এটি একটি বিপজ্জনক ফাঁদও হতে পারে। এর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন, অ্যালগরিদমের হাতে নয়। উপসংহার এবং আত্মরক্ষার চূড়ান্ত বর্ম। আমরা ডার্ক সাইকোলজির একটি দীর্ঘ এবং অন্ধকার পথ পাড়ি দিয়ে এসেছি। আমরা জেনেছি কিভাবে আমাদের আবেগ, ভয়, ভালোবাসা এবং বিশ্বাসকে কাজে লাগিয়ে অন্যরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে। আমরা শিখেছি গ্যাসলাইটিং, গিল্ট ট্রিপিং এবং ডার্ক ট্রায়াডের মতো ভয়ঙ্কর কৌশলগুলো। এই সমস্ত জ্ঞান আপনাকে হয়তো কিছুটা ভীত বা সন্দিহান করে তুলতে পারে। আপনি হয়তো আপনার চারপাশের মানুষগুলোকে সন্দেহের চোখে দেখতে শুরু করতে পারেন। কিন্তু ভয় পাওয়া বা সবাইকে অবিশ্বাস করা এই যাত্রার উদ্দেশ্য নয়। এই জ্ঞানের আসল উদ্দেশ্য হলো আপনাকে শক্তিশালী করা। মনে রাখবেন, অন্ধকারে আলো জ্বালানোর জন্যই আলোর প্রয়োজন হয়। ডার্ক সাইকোলজি হলো সেই অন্ধকার, আর এই জ্ঞান হলো আপনার হাতে থাকা সেই আলো। আত্মরক্ষার চূড়ান্ত বর্মটি কি? ডার্ক সাইকোলজির সমস্ত কৌশল থেকে বাঁচার জন্য আপনাকে যে চূড়ান্ত বর্মটি পড়তে হবে তা হলো কয়েকটি মৌলিক মানসিকতার সমন্বয়। 1. আত্মসচেতনতা মানে সেলফ অ্যাওয়ারনেস। নিজের আবেগ, নিজের দুর্বলতা এবং নিজের চিন্তার প্যাটার্ন সম্পর্কে সচেতন হন। আপনি যদি জানেন যে আপনি খুব সহজে রেগে যান বা অন্যের প্রশংসায় গলে যান, তবে আপনি সেই দিকগুলো নিয়ে সতর্ক থাকতে পারবেন। নিজের মনকে বোঝা হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2. সমালোচনামূলক চিন্তাভাবনা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং। কোনো কিছুকে সহজে গ্রহণ বা বর্জন করবেন না। প্রশ্ন করুন, বিশ্লেষণ করুন এবং যুক্তি দিয়ে বিচার করুন। সবাই বলছে বা একজন বড় মানুষ বলেছেন, এই যুক্তিতে বিশ্বাস করবেন না। তথ্যের উৎস যাচাই করুন এবং নিজের সিদ্ধান্তে পৌঁছুন। 3. শক্তিশালী আত্মমর্যাদা মানে স্ট্রং সেলফ এস্টিম। যখন আপনি নিজের মূল্য বোঝেন, তখন অন্যের প্রশংসা বা সমালোচনার ওপর আপনার মানসিক অবস্থা নির্ভর করে না। কেউ আপনাকে ছোট করে বা গ্যাসলাইট করে আপনার আত্মবিশ্বাস ভাঙতে পারে না। নিজের যোগ্যতা এবং গুণের ওপর বিশ্বাস রাখুন। 4. সুস্থ সীমা নির্ধারণ। বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শিখুন। আপনার সময়, শক্তি এবং আবেগের একটি সীমা আছে। সেই সীমাকে সম্মান করুন এবং অন্যকেও তা করতে বাধ্য করুন। যে আপনার সীমাকে সম্মান করে না, সে আপনার জীবন থেকেও সম্মান পাওয়ার যোগ্য নয়। ডার্ক সাইকোলজির জ্ঞান একটি দ্বিমুখী তলোয়ার। আপনি একে অন্যকে আঘাত করার জন্য ব্যবহার করতে পারেন, অথবা নিজেকে সুরক্ষিত রাখার জন্য বর্ম হিসেবে ব্যবহার করতে পারেন। উদ্দীপন চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদের হাতে এই বর্মটি তুলে দেওয়া। এই জ্ঞানকে দায়িত্বের সাথে ব্যবহার করুন। এটি দিয়ে অন্যকে বিচার করার বদলে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। যখন আপনি মানসিক এবং আবেগের দিক থেকে শক্তিশালী হবেন, তখন কোনো ম্যানিপুলেটরই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চূড়ান্ত আহ্বান। আজকের এই জ্ঞানযাত্রা এখানেই শেষ হচ্ছে। আমি আশা করি এই দীর্ঘ আলোচনা আপনার জন্য মূল্যবান ছিল। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার চিন্তার জগতে সামান্যতম পরিবর্তন এনেছে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল। যদি ডার্ক সাইকোলজির এই গোপন রহস্যগুলো আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে কমেন্ট বক্সে আমাদের জানান কোন কৌশলটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বা আশ্চর্যজনক মনে হয়েছে। আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। এই জ্ঞান কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, বিশেষ করে তাদের সাথে যাদেরকে আপনি মানসিক শোষণ থেকে সুরক্ষিত রাখতে চান। এবং সবশেষে, যদি মানব মন এবং জীবনের এই ধরনের গভীর এবং রহস্যময় দিকগুলো নিয়ে আপনি আরও জানতে আগ্রহী হন, তাহলে উদ্দীপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, জ্ঞানই শক্তি। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।